প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ক্লাস হবে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার রুলস। বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের যে দুইটি টপিক, বাংলাদেশ বার কাউন্সিল এবং বার কাউন্সিল ট্রাইব্যুনাল, এই দুইটি টপিকের উপরে আজকে ক্লাস হবে। আর তার আগে গত যে ক্লাস টেস্ট 3 ছিল রিটেনের, সেইটার উপরে একটু আলোকপাত করব। কাদের কি প্রবলেম আছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যখন যে ক্লাসটি হবে তার আগেই সেই ক্লাস সংক্রান্ত বিষয়গুলো পড়ে নেবেন, এবং কোনো ক্লাস টেস্ট যদি হয় তাহলে ক্লাস টেস্টের প্রশ্নের উত্তর নিয়ে কোনো আপত্তি বা কনফিউশন থাকলে সেটা অবশ্যই মেসেজ করে জানাবেন। যেমন একজন মেসেজ করে জানিয়েছেন কি প্রবলেম, তো সেইটা একটু বুঝিয়ে দেবো আগে। আর মেসেজ না করলে আমি বুঝবো কি করে যে আপনাদের কার কোনটা প্রবলেম। তো অবশ্যই আমাকে মেসেজ করবেন, অনুরোধ থাকছে। তো আজকে প্রথমে ক্লাস টেস্টের আলোচনাটা করি, সলিউশন নিয়ে অ্যান্সারিং হিন্ট দিব। আজকে সলিউশন হয়তো বা পরে বিস্তারিত দেওয়া যাবে। আমি ক্লাসে আসার জন্য অনুরোধ করেছি কামরুজ্জামান ভাইকে, যদি সম্ভব হয় উনি আসসালামু একটু আলাইকুম লাইনে স্যার। আসবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার, কেমন আছেন ওয়ালাইকুম স্যার? আসসালাম। হ্যাঁ, ভালো আছে, আপনি কেমন আছেন? আছি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, অভিনন্দন আপনাকে যে আপনি প্রথম হয়েছেন, এক্সপেক্টেড নম্বরের কাছাকাছি পেয়েছেন। তো এই প্রশ্নটা কেমন হয়েছিল সেই সম্পর্কে মন্তব্য করেন, যে এই ধরনের স্যার প্রশ্ন করব কিনা। অবশ্যই স্যার এই ধরনের প্রশ্নই করতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন করলে স্যার থিঙ্কিং লেভেলটা অনেক বেশি কাজ করে। আর গতানুগতিক ধারা কোশ্চেন করলে তো স্যার আমাদেরই ক্ষতি স্যার। অতএব আমি যেটা করছি, আমার যে নোটে আছে সেটা থেকে যদি কমন পান, নোট পড়লেই তো হয়ে যাচ্ছে। কিন্তু যদি কমন না পান, আপনাদের সেই ক্যাপাসিটি বা অ্যাবিলিটি তৈরি করে দিচ্ছি যে একটু আনকমন প্রশ্ন আসলে আপনারা পারবেন। এখন প্রশ্ন করতে পারেন, এই ধরনের প্রশ্নের উত্তর ফেস করব কি করে। এই ধরনের প্রশ্নের উত্তর যে আমি এখন আনকমন দিচ্ছি, যেমন নেক্সট ক্লাস টেস্ট যেটা হবে সেটাতেও আনকমন দিব, এরকম কঠিন প্রশ্ন দিব। তাহলে অদেখা প্রশ্ন দিব, আনসিন, কিভাবে ফেস স্যার করবেন তাহলে? আমার এক্ষেত্রে নোটের স্যার পাশাপাশি, হ্যাঁ আমি একটু স্যার বলি, আমি আমার নোটের পাশাপাশি আপনাকে একটু ডিপলি পড়তে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, কি বলছিলেন বলেন। স্যার এখানে কোশ্চেন স্যার নোটের মধ্যে থেকে না আসলেও স্যার যে টপিক, যেমন টপিক থেকেই কিন্তু আসতেছে স্যার। আর আমাদের তো অবশ্যই যে টপিকটা আমরা পড়তেছি, নোটের বাহিরেও যেটা আছে সেই টপিক অবশ্যই পড়তে হবে স্যার। কোশ্চেন কিন্তু টপিকের ভিতর থেকে আসছে, যেমন এখানে উল্লেখ আমি নিজেই যে কোশ্চেনটা ভুল করছি। তো আমার টার্গেট হুম, ছিল যে আমি সবগুলো উদাহরণ পড়বো, কিন্তু আমি এটা কাভার করতে পারি নাই। তো ওইটা কিন্তু বই থেকেই আসছে স্যার, একদম হুবহু উদাহরণ থেকে আসছে। কিন্তু আমি যেহেতু পড়তে পারি নাই সেই কারণে আমি পারি নাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি টপিকের উপর জোর দেই তাহলে কিন্তু আমাদের সমস্যা হওয়ার কথা না। সেটাই। নোটের পাশাপাশি টপিকের উপরও আমাদের জোর দিতে হবে। হুম। তো আপনি কিছু কিছু উদাহরণ দেখবেন যে বেয়ার এক থেকে বা মূল বই থেকে তুলে দেওয়া আছে, আবার কিছু কিছু আছে উদাহরণটাকে আরো মডিফাই করে নিজের মতো করে দিয়েছে। ঠিক জি আছে। স্যার, সেই ক্ষেত্রে যেমন ওইটা হয়েছিল স্যার সেকেন্ড ক্লাস টেস্টে স্যার, ওইরকম একটা ইয়া ছিল স্যার আপনার, যে যেটা উদাহরণটা থেকে মডিফাই করে দেওয়া হয়েছে, বাট উদাহরণ ভালো করে পড়লে ওইটা বোঝার মতো ছিল। হ্যাঁ, আপনি বুঝে পড়লে অবশ্যই পারবেন। তো এখন এই যে অ্যানসারিং হিন্ট দিয়ে দিয়েছি, এই অ্যানসারিং হিন্ট এর পরে কোথা থেকে কিভাবে উত্তর করতে হবে নিশ্চয়ই ধারণা পেয়ে গেছেন। জি স্যার। তো এখানে দেখেন যে স্থাবর সম্পত্তি কি চুরিযোগ্য, এই প্রশ্নের উত্তরটা আপনাদের 378 ধারার চুরির যে উপাদানগুলো আছে সেগুলো দেখে মানে লিখতে হবে, এবং ব্যাখ্যা 1 ও 2 এর আলোকে উদাহরণ সহ আলোচনা করতে হবে। ব্যাখ্যা 1 ও 2 পড়লে বুঝতে পারবেন যে আসলে সেখানে বলা আছে যে চুরি স্থাবর থেকে অস্থাবরে রূপান্তরিত করে চুরিযোগ্য করা যায়। কিন্তু কেউ যদি লেখেন যে হ্যাঁ, যে স্থাবর সম্পত্তি চুরিযোগ্য, এটা লিখলে কিন্তু ভুল হবে। আপনি লিখতে পারবেন
যে স্থাবর সম্পত্তি চুরি অযোগ্য, যেমন আমি বলেছি যে স্থাবর সম্পত্তি কি চুরিযোগ্য, এটা আপনাকে লিখতে হবে স্থাবর সম্পত্তি চুরিযোগ্য নয়, কেননা তা স্থানান্তর করা যায় না। এটা হচ্ছে মূল বক্তব্য, আমি মূল মানে সংক্ষেপে লিখেছি। তবে কোনো স্থাবর সম্পত্তিকে ভূমি থেকে বিচ্ছিন্ন করে প্রথমে অস্থাবর সম্পত্তিতে পরিণত করে তা স্থানান্তরের মাধ্যমে চুরিযোগ্য করা যায়, এটা হচ্ছে মূল বক্তব্য। যদি 2 নম্বরের জন্য প্রশ্নটা আসে এতটুকু লিখলেই হবে। কিন্তু যেহেতু 5 নম্বরের জন্য আছে আপনার 378 ধারার যে মূল বক্তব্য চুরির উপাদানগুলো উল্লেখ করতে হবে, এবং ব্যাখ্যা 1 এবং 2 যেটা আছে সেটা দিতে হবে, এবং একটা উদাহরণও দিতে হবে আপনাদের। ঠিক আছে? তো জি এখানে স্যার। মেসেজে মেসেজে পলি আপু প্রশ্ন করেছিলেন, একটা প্রবলেম আছে ওনার। তো ওনাকে একটু লাইনে ডেকে নেই, পলি আপু একটু লাইনে আসবেন। হ্যাঁ, জি স্যার, আদাব। আদাব। আপনি হ্যাঁ, কোনটা প্রবলেম হচ্ছিল আপনার বলেন তো? আমার ঘোড়ার? 2-এর খ। হ্যাঁ, জি জি ঘোড়ার? জি, এটা আমি একরকম বুঝলাম আর উত্তর হলো আর এক রকম। এটা আমার, আমি 0 পেয়েছি আচ্ছা, এটাতে। এটা আমি এটা বুঝতে পারছি সব, না। হ্যাঁ, এইটা এইটা শুধুমাত্র কামরুজ্জামান ভাইয়ের হয়েছে, তাছাড়া কারো হয়নি, সবাই এটাতে 0। উনি মেবি এটাতে 5-এ 5 পেয়েছেন। তো এখানে দেখেন 2-এর ক্ষয় যেটা আমি বলেছি 378 ধারার ব্যাখ্যা 5-এর বিধানের আলোকে উত্তর করতে হবে। আপনারা বেয়ার অ্যাক্টে দেখবেন যে 378 ধারায় ইলাস্ট্রেশন ডি, অর্থাৎ উদাহরণ ক খ গ ঘ, অর্থাৎ 4 নম্বর যে উদাহরণ, এই 4 নম্বর উদাহরণে বলা আছে যে একজন চাকর তার মালিকের থালা যত্ন নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়, এবং পরবর্তীতে সে থালাটা চুরি করে পালিয়ে যায়, থালাটা নিয়ে পালিয়ে যায়। চুরি শব্দটা বলেনি। তো এটা কি হবে? এটা চুরি হবে, দেখবেন উদাহরণ হুবহু আছে। এখন আপনাদের মধ্যে এই কনফিউশন হতে পারে এইটা কেন ব্রিচ অফ ট্রাস্ট না হয়ে চুরি হচ্ছে, এই তো আপনার মানে কনফিউশন, তাই তো? জি 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 এখানে আবার প্রশ্নটা পড়ি। এ জেড এর কর্মচারী, কর্মচারী ঠিক আছে, কর্মচারী দ্বারা বিশ্বাসভঙ্গ হতে পারে, চুরিও হতে পারে, এবং সে জেড এর ঘোড়ার যত্ন নেওয়ার জন্য নির্দিষ্ট বেতনের বিনিময়ে বিশ্বাসপূর্বক দায়িত্বপ্রাপ্ত, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এটা চুরি হতে পারে, আবার বিশ্বাসভঙ্গ হতে পারে তথ্য, কিন্তু ঘটনাটা কি ঘটলো সেটা দেখেন। এবার এই লাইন যেটা পড়বো আমি, সেই লাইনটা ব্লু আন্ডারলাইন করি, যে জেড এর বিনা সম্মতিতে আস্তাবল হতে এ একটি দামি ঘোড়া নিয়ে পালিয়ে যায়। এই যে এখানে লাইন, এখানে কিন্তু মানে ঘটনাটা ঘটলো, আগেরটা কিন্তু তথ্য, কে কার কি হয়, কে কিভাবে আছে, জাস্ট ঘটনার আগের তথ্য, কিন্তু নীল রং দিয়ে যেটা আন্ডারলাইন করলাম, এই লাইন দিয়ে কিন্তু ঘটনাটা ঘটলো, তাই নয় কি পলি আপু? জি জি জি। আচ্ছা, তো হুম। এখানে কি ঘটলো? আস্তাবল বলতে কি বোঝেন আপনি? আস্তাবল যেখানে ঘোড়া রাখা হয়, যেখানে ঘোড়া রাখা হয়, আস্তাবলটা রক্ষণাবেক্ষণের স্থান। হ্যাঁ, হ্যাঁ, আস্তাবলটা কার হতে পারে, ওই কর্মচারীর না মালিকের? এটা মালিকের অবশ্যই। মালিকের অবশ্যই, কারণ যার ঘোড়া আছে তারই তো আস্তাবল থাকবে। কর্মচারীর তো আর আস্তাবল জি। থাকবে না, কারণ তার তো যেহেতু ঘোড়া না। তাহলে যার ঘোড়া তারই আস্তাবল। এখন আস্তাবল যদি মালিকের হয়, তাহলে এই ঘোড়াটা কার দখলে আছে? মানে মালিকের দখলে আছে না কর্মচারীর দখলে আছে? মালিকের দখলে আছে। তো মালিকের দখলে আছে, মালিকের যেহেতু দখলে আছে, তো মালিকের দখল থেকে কর্মচারী সেটা নিয়ে যদি পালিয়ে যায়, সেটা ডেফিনেটলি থেফট হবে, চুরি হবে। কিন্তু এটা বিশ্বাসপূর্বক যদি কর্মচারীকে দিয়ে দেয় যে এটা আপনি নিয়ে যান, আপনার কাছে রাখেন, রেখে আপনি কি করেন, দেখভাল করেন, তখন সেটা কি হবে? বিশ্বাসভঙ্গ হবে। কারণ বিশ্বাসভঙ্গ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সম্পত্তির মালিকানা বৈধভাবে মালিকের কাছ থেকে যিনি চুরি করবেন বা যিনি নিয়ে যাবেন তার কাছে হস্তান্তরিত হতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু এখানে তো জি জি বৈধভাবে জি জি, হস্তান্তরিত ক্লিয়ার হয়নি, হয়েছে যার এখন। ঘোড়া তারই আস্থা বলে আছে, এবং মালিক এসে মালিকের আস্থা বলে, সরি, কর্মচারী এসে মালিকের আস্থা বলে ঘোড়ার দেখভাল জি। করছে। এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার হয়েছে। ওই একটা কথাই আমার ব্রেনে আসলে কাজ করছিল না কিছুতে। আমি বারবার চিন্তা করছি যে সে তো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি,
এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন তার উপরে, সে এটা নিয়ে চলে গেল। কিন্তু আসলে মালিকানার যে হস্তান্তর, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাময়িক একটা মালিকানা দেয়া হচ্ছে, যে সে এটা পরে ফেরত দিবে। কিন্তু সে তো যখন দিচ্ছে না, এটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, কিন্তু এই ক্ষেত্রে তো তাকে কোনো মালিকানার হস্তান্তর করা হয়নি। এটা আসলে এটা চুরি হবে এই জন্যই। এটা থ্যাংক চুরি ইউ, হবে। আমি বুঝতে পেরেছি আচ্ছা, এটা না চুরি হবে, ওই এটা কিন্তু বুঝতে এটা পারিনি। কিন্তু যথেষ্ট একটা পেঁচানো প্রশ্ন, হ্যাঁ। এটা হ্যাঁ, ভুল একই রকম মনে হচ্ছে যে কোনটা প্রায় হবে সবারই কোনটা। হয়েছে। তো জি আশা জি। করি অন্যগুলো আর তো সমস্যা নেই, তাই না? না না, আর আর কোনোটাতে এই সমস্যা নেই, সবগুলো ঠিক হয়েছে অ্যানসারিং আমার। অ্যানসারিং হিন্ট পাওয়ার পরে আশা করি ক্লিয়ার হয়েছে। এই দুইয়ের জি খ, জি। এই ঘোড়ার প্রশ্নটা উম, চুরি না হয়ে বিশ্বাসভঙ্গ হবে, এখনো যিনি ভাবছেন তিনি হাত উত্তোলন করেন, তাকে প্রয়োজনে আবার বুঝিয়ে দিচ্ছি। আর যদি কারো সমস্যা না থাকে, এই ক্লাস টেস্ট থ্রির অ্যানসারিং হিন্ট এবং প্রশ্ন উত্তর নিয়ে, তাহলে আমরা আজকের যে মূল ক্লাস সেই ক্লাসে প্রসিড করব। তো যেহেতু আপনারা কেউ হাত উত্তোলন করছেন না, তার মানে ধরে নিব ক্লাস টেস্টের উত্তর নিয়ে আপনারা সন্তুষ্ট। এবং আশা করি এই ধরনেরই ক্রিটিক্যাল প্রশ্ন থাকবে। বাংলাদেশ বার কাউন্সিল যেমন ক্রিটিক্যাল প্রশ্ন করছে, আমিও কিন্তু পরিশ্রম করছি। যারা লিখিত ব্যাচে আছেন এবং এমসিকিউ ব্যাচে আছেন, এমসিকিউ আজকে পরীক্ষা হলো, পরীক্ষার কারণে কিন্তু একটু পিছানো হয়েছে। গতকালকে পরীক্ষা নেওয়ার কথা ছিল এমসিকিউ, যেটা আমি নিতে পারিনি ব্যস্ততার কারণে। তো আজকে নিলাম একটা যথেষ্ট টাফ প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে এটা বোঝাতে যে আমি যদি চেষ্টা করে প্রশ্ন অনেক টাফ করা যাবে। এই ধরনের টাফ প্রশ্ন করব, আপনাদের চিন্তার জায়গাটা একটু ভালো করতে হবে, এবং বাংলাদেশ বার কাউন্সিল টাফ প্রশ্ন করলে যেন আপনারা অভ্যস্ত হন। দেখাচ্ছে শহীদুল ল ক্লাসেসে আপনারা ভালো করছেন, পাস করছেন, ভালো নম্বর পাচ্ছেন, একটা কনফিডেন্ট তৈরি হচ্ছে। তো এই কনফিডেন্টটা আপনার ওভার কনফিডেন্টে পরিণত যেন না হয়, এবং এটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, পরবর্তীতে ফেল করাটা স্বাভাবিক। তাই আমি এখানে আপনাকে এত কঠিন প্রশ্ন দিব যে আপনি যদি এখানে ভালো করতে পারেন, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা আপনাদের কাছে কঠিন মনে হবে না, কারণ আমি অলরেডি আপনাদের কঠিন কঠিন প্রশ্ন দিয়ে ফেস করে আপনাদের দক্ষতা তৈরি করছি। তো আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। জি স্যার, আজকের আপনি এটা ক্লাসের যে কাইন্ডলি কন্টিনিউ করবেন এভাবেই। আমাদের ওই জেনারেল কোশ্চেনের তো প্রয়োজন নেই, ওগুলো আমরা পড়লেই পারবো। আপনি সেটা আমাদেরকে নোট, এভাবে মানে পরিশ্রম করাতে থাকেন, তাহলে সেটা, আমাদের যে মূল গোলটা আমরা অ্যাচিভ করতে পারবো। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, পাপ্পু ভাই বলেছেন স্যার আমাদেরকে এভাবে প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ ভাই, আপনি অ্যাপ্রিসিয়েট করছেন। আসলে এটাই আমাদের উচিত। যদি আহ, রনে আপু বলছে স্যার খুব কষ্ট হচ্ছে, দুইটা ব্যাচ, কঠিন কঠিন প্রশ্ন, জীবন শেষ, রনি আপুর মন্তব্য। তো আমি ওনাকে উত্তর দিচ্ছি, যদি কষ্ট হয় ভাববেন সঠিক পথে আছেন, আর যদি কষ্ট না হয় ভাববেন পাশ করতে পারবেন না। কারণ বাংলাদেশ বার কাউন্সিল আর বিনা কষ্টে পাশ করার জায়গা না। অতএব কষ্ট করছেন মানে সঠিক পথে আছেন, ধরে নেন। তো এবার আমরা চলে যাই বাংলাদেশ বার কাউন্সিলের যে অর্ডার আছে, অর্ডারের 46 অর্থাৎ 46টা আর্টিকেল আছে, সেই আর্টিকেলকে টার্গেট করে দুইটা টপিক করেছে, একটা বাংলাদেশ বার কাউন্সিল এবং আরেকটা ট্রাইব্যুনাল। তো দুইটাই আজকে পড়বো আমরা, নেক্সট ক্লাসে অন্যান্য গুলো। তো বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের, বাংলাদেশ বার কাউন্সিল যে টপিক, টপিক 1, এইটাতে আমরা কিছু বেসিক প্রশ্ন আছে। বাংলাদেশ বার কাউন্সিল কি, এর গঠন ও কার্যাবলী, অর্থাৎ এখানে তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ বার কাউন্সিল কি অর্থাৎ এটা ডেফিনেশন, তারপরে গঠন এবং কার্যাবলী অর্থাৎ এইটার যে কনস্টিটিউট বা কনস্টিটিউশন, কনস্টিটিউশন মানেও কিন্তু গঠন, আর কার্যাবলী অর্থাৎ ফাংশন। বাংলাদেশ বার কাউন্সিল কি ধরনের প্রতিষ্ঠান, দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, এটা কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের পূর্ণ নাম। 1972 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক এর গঠন ও কার্যাবলী আলোচনা করুন। দুইটা একই প্রশ্ন, ভিন্ন ভ্যারিয়েন্টে আমি দেখিয়েছি। তো এটার উত্তর আমরা কিভাবে করতে পারবো একটু দেখাই, এবং অন্যান্য প্রশ্ন আমরা একটা পর একটা পড়ছি। তো এখানে যেহেতু এটা একটু বড় প্রশ্ন, এই প্রশ্নটা যদি আসে 10 নম্বরে চলে আসতে পারে। তো 10 নম্বরের প্রশ্ন, আর বাংলাদেশ বার কাউন্সিল অর্থাৎ এই সাবজেক্টে কিন্তু লিখিততে 10 নম্বরই বরাদ্দ আছে, এমসিকিউ এ যদিও 5 নম্বর। তো এই 10 নম্বরের জন্য
আপনাদের এই প্রশ্নটা যদি চলে আসে 10-এ 10 চলে আসতে পারে, এটা 12 নম্বর এবং 13 নম্বর প্রশ্ন আসে কোশ্চিন অনুসারে। তো 12 এবং 13 নম্বর ক্রমিকের যে প্রশ্ন 10 নম্বরের জন্য আসে, এই 10 নম্বরের প্রশ্নে আপনাকে অবশ্যই সূচনা দিতে হবে বা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন দিতে হবে। তো ইন্ট্রোডাক্টরি কিছু সেন্টেন্স দিয়েছি, আহ, 4-5টা। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর তালিকাভুক্ত অ্যাডভোকেটদের অভিভাবক প্রতিষ্ঠান বার কাউন্সিলকে পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী দ্য প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972 দ্বারা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত ক্ষমতা বলে তৎকালীন রাষ্ট্রপতি 46টি অনুচ্ছেদ সংবলিত 46 নং অধ্যাদেশ জারি করেন। তাহলে দেখেন আমি সূচনাতে কিভাবে শুরু করেছি, আমি দেখেছি অন্যান্য বইয়ে যেভাবে আছে। তো এইটা কিন্তু সহজ এবং খুবই তথ্যবহুল একটা সূচনা। এটা দ্বারা কিন্তু আপনি অনেক তথ্য প্রকাশ করছেন, যা দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 শিরোনামে 1971 সালে 1972 সালের 18ই মে প্রকাশিত হয় এবং 1971 সালের 26শে মার্চ অর্থাৎ পূর্ব হতে কার্যকর দেখানো হয়। মনে রাখবেন, এই বাংলাদেশ বার কাউন্সিল যে অর্ডার 1972 সালে 18ই মে পাবলিশ হয় অর্থাৎ প্রকাশিত হয়, কিন্তু এটা কার্যকর দেখানো হয় কত তারিখে? 26শে মার্চ 1971। 26শে মার্চ দেখানোর কারণ হচ্ছে, কারণ 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, মানে বাংলাদেশের জন্মদিন। বাংলাদেশ যেই তারিখে জন্ম হয় সেই তারিখ থেকে এটা কার্যকর দেখানো হয়, অর্থাৎ এটা রেস্ট্রোস্পেকটিভ ইফেক্ট আছে। পূর্ব হতে কার্যকর যে আইনগুলো, এটাকে বলা হয় রেস্ট্রোস্পেকটিভ ইফেক্ট, এই আইনেরই আছে। তো এখানে দেখেন কত তথ্য দিয়ে দেওয়া হয়েছে এই 5.5 সাড়ে 4 লাইনে। এটা সূচনা দিয়ে দিলেন, নিজের ভাষায় দিয়ে দিতে পারেন, কিন্তু তথ্য ভুল করা যাবে না। এবার বাংলাদেশ বার কাউন্সিলের ডেফিনেশন বা কি, এটা কি ধরনের প্রতিষ্ঠান, সেটার উত্তর দিচ্ছি। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এই যে লাইনটা, এই আইনের নামটা অবশ্যই ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। পুরাতন নোট থেকে এইটা রিপ্লেস করা হয়নি। তারপর আমি বলবো এটা রিসেন্ট ট্রেন্ডিং। আগে কিন্তু বাংলা আইনের নাম চলতো, আইনের নাম বাংলাতে চলতো, কিন্তু প্রিভিয়াস 2-3টা প্রশ্ন আমরা যদি দেখি, এমসিকিউ প্লাস রিটেন বোথ, আইনের নাম আর বাংলাতে ব্যবহার করা হচ্ছে না, 7টা আইনের নামই ইংরেজিতে ব্যবহার করা হচ্ছে। তো আমি রিকমেন্ড করব আমার নোটে বাংলায় থাক বা কোনো গাইডে বাংলায় থাক, আপনি আপনি আইনের নামটা অন্তত ইংলিশে লিখবেন, বাংলায় লেখার দরকার নাই। এর অনুচ্ছেদ 2B অনুসারে বার কাউন্সিল বলতে, তাহলে 2B বা 2B, এই যে অনুচ্ছেদ, এখানে কিন্তু ধারা না, বলে রাখি যে বার কাউন্সিল অর্ডারে আর্টিকেল আছে, আর্টিকেলের বাংলা হচ্ছে অনুচ্ছেদ। যেমন আমাদের কনস্টিটিউশন, এখানে আর্টিকেল থাকে, অনুচ্ছেদ থাকে, তেমনি বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারে কিন্তু অনুচ্ছেদ থাকে, ধারা থাকে না। এটা ভুল করে ধারা লিখবেন না। তাহলে বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে এবং অনুচ্ছেদ 3.1 মতে এই আদেশের আওতায় বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হবে। তাহলে 3.1-এ বাংলাদেশ বার কাউন্সিলের গঠনের যে পাওয়ার, সেটা দিয়ে দেওয়া হলো, এবং 3.2-এ অনুচ্ছেদ 3.2 পর্যালোচনা করলে বাংলাদেশ বার কাউন্সিলের কিছু মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেগুলো হলো। তাহলে এখানে দেখেন আমি মৌলিক বৈশিষ্ট্য প্রকাশ করছি, লিখছি কিসের? বাংলাদেশ বার কাউন্সিলের। তো বাংলাদেশ বার কাউন্সিলের সংজ্ঞা, বাংলাদেশ বার কাউন্সিল কি, বাংলাদেশ বার কাউন্সিল কি ধরনের প্রতিষ্ঠান, বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য, যেভাবে প্রশ্ন আসুক না কেন একই উত্তর। 1 নম্বর, বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান যার চিরস্থায়ী উত্তরাধিকার ও একটি সাধারণ সিলমোহর থাকবে। সিলমোহর বলতে গোলাকার যে সিল, যে কোনো নোটিশে দেখবেন, বার কাউন্সিলের নোটিশে আমরা দেখতে পাই। ইভেন আপনার যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেখানেও বাংলাদেশ বার কাউন্সিলের কি থাকবে? গোলাকার সিল থাকবে। স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন ও ধারণের এখতিয়ার থাকবে, চুক্তি করার এখতিয়ার থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে ও বিরুদ্ধে মামলা করা যাবে। এখন যদি প্রশ্ন করি এতটুকু পড়ানোর পরে, যে বাংলাদেশ বার কাউন্সিল কি একটি আহ, মানে ইন্ডিভিজুয়াল এন্টিটি না লিগ্যাল পার্সন? পার্সন কিন্তু সাধারণত
দুই প্রকার বা তিন প্রকার বলি না কেন, তো এখানে বায়োলজিক্যাল পার্সন মানে আমরা হচ্ছে জৈবিক প্রাণী বা বায়োলজিক্যাল পার্সন, হিউম্যান বিং। কিন্তু কোনো প্রতিষ্ঠান কিন্তু বায়োলজিক্যাল পার্সন না, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এন্টিটি না। এটা হচ্ছে ইনস্টিটিউশনাল এন্টিটি বা লিগ্যাল এন্টিটি। তো বাংলাদেশ বার কাউন্সিল কিন্তু একটা লিগ্যাল এন্টিটি বা আইনগত প্রতিষ্ঠান বা আইনগত সত্তা। তো লিগ্যাল এন্টিটি বলতে হবে, এখানে নোট করে নেন। তো বাংলাদেশ বার কাউন্সিল একটি লিগ্যাল এন্টিটি। এমসিকিউ প্রশ্নে আসতে পারে এটা। এবার বাংলাদেশ বার কাউন্সিলের গঠন অনুচ্ছেদ 5 অনুসারে আমরা দেখতে পাই যে 15 জন সদস্য নিয়ে বাংলাদেশ বার কাউন্সিল গঠিত। তারা হলেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল হবে না, হবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। তালিকাভুক্ত অ্যাডভোকেটদের ভোটে তাদের মধ্যে থেকে নির্বাচিত 7 জন, স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে 7টি অঞ্চল থেকে নির্বাচিত অঞ্চল ভিত্তিক সদস্য 7 জন। তাহলে আমরা দেখছি যে এখানে মোট 15 জন, 15 জনের মধ্যে একজন অ্যাটর্নি জেনারেল নিজেই পদাধিকার বলে, অর্থাৎ তিনি অ্যাটর্নি জেনারেল। এই কারণে অটোমেটিক তিনি বাংলাদেশ বার কাউন্সিলের কি হবেন, সদস্য হবেন। আমরা পরবর্তীতে জানতে পারবো যে সভাপতিও তিনি নিজেই। আর 7 জন হচ্ছে অ্যাডভোকেটদের মধ্যে থেকে, যেমন আমি একজন অ্যাডভোকেট, আমি ইচ্ছা করলেই বাংলাদেশ বার কাউন্সিলের যে ভোট সেটা করতে পারবো। আর যে কোনো অ্যাডভোকেটই করতে পারবেন বাংলাদেশের। এবং অঞ্চল ভিত্তিক এইটা হচ্ছে কোটা, অনেকটা কোটা ভিত্তিক অঞ্চলের জন্য নির্দিষ্ট থাকবে। আর অন্যান্য যে সাধারণ সাধারণ যে কোনো করতে পারবে। আর অঞ্চল ভিত্তিক হচ্ছে যে অঞ্চলের অ্যাডভোকেট, যে বার অ্যাসোসিয়েশনের সদস্য, সেই অঞ্চলে উনি করতে পারবেন। এটা অনেকটা কোটা ভিত্তিক, যেমন মহিলা এমপি হয়, মহিলাদের কোটা ভিত্তিক থাকে সংরক্ষিত আসন এরকম। তো 7টি অঞ্চল ভিত্তিক সদস্য হচ্ছে অনেকটা সংরক্ষিত। অনুচ্ছেদ 6 অনুযায়ী পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি এবং সদস্যদের মধ্য থেকে নির্বাচিত একজন সহসভাপতি হবেন। তাহলে সদস্যদের মধ্যে থেকে একজন সহসভাপতি হবেন। আর অ্যাটর্নি জেনারেল স্যার হচ্ছেন সভাপতি বা চেয়ারম্যান। আর সহসভাপতির ইংরেজি হচ্ছে ভাইস চেয়ারম্যান। অনুচ্ছেদ 6 অনুযায়ী সরকার কর্তৃক নিয়োগকৃত জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, অর্থাৎ সেশন জাজ বা অ্যাডিশনাল সেশন জাজ এর মধ্যে থেকে একজন সচিব হবেন। সচিবের ইংরেজি হচ্ছে সেক্রেটারি। তাহলে চেয়ারম্যান হবেন অ্যাটর্নি জেনারেল। আর সদস্যদের বা মেম্বারদের মধ্যে থেকে একজন ভাইস চেয়ারম্যান এবং সেক্রেটারি হবেন সরকার নিয়োগ দিবে। এবং সেশন জাজ বা ডিস্ট্রিক্ট জাজ যেটাই বলি না কেন, এবং অতিরিক্ত জেলা জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের মধ্যে থেকে একজন সচিব হবেন। এতটুকু হয়ে গেল হচ্ছে গঠন। তো এখানে যদি সংক্ষেপে প্রশ্ন আসে এতটুকু গঠন লিখবেন। আর যদি সংক্ষেপে না এসে একটু দীর্ঘ আসে, 10 নম্বরেরই আসে, তাহলে কি কি কমিটি আছে সে কমিটি সমূহের গঠনও দিয়ে দেওয়া উচিত। বাংলাদেশ বার কাউন্সিলের কমিটি সমূহ: বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স আর বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 11 এর বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিল এর 3টি স্থায়ী কমিটি আছে। তাহলে স্থায়ী কমিটির ইংরেজি হচ্ছে স্ট্যান্ডিং কমিটি। 3টি আছে, যথা নির্বাহী কমিটি, আর্থিক কমিটি এবং আইন শিক্ষা কমিটি। নির্বাহী কমিটির সদস্য 5 জন, আর্থিক কমিটি 5 জন, আইন শিক্ষা কমিটি 9 জন। এই 9 জনের মধ্যে আবার 5 জন হবেন সদস্যদের মধ্যে থেকে, আর বাদ বাকি 4 জন কিন্তু সদস্যের বাইরে। এবং এই 4 জনের ন্যূনতম 2 জন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হবেন। এগুলো আমরা এমসিকিউ থেকে খুব ভালোভাবে জানি। এমসিকিউ নোটে কি দেওয়া আছে, সংক্ষেপে দেওয়া আছে। আর রিটেন নোটে এটাকে সেন্টেন্স আকারে কনভার্ট করে নিতে হবে, সংক্ষিপ্ত ভাবে দিলে হবে না আমার এমসিকিউ নোটে যেভাবে আছে। ও আরেকটা ভালো কথা মনে পড়ে গেল, আপনাদের অনেকেই করছেন কি লিখিত পরীক্ষায় উত্তর লেখার সময় আমি যে সাজা লিখতে বলেছি, আমার এমসিকিউ নোটে দেওয়া আছে যে অনূর্ধ্ব 5 বছর, তারপর ব্র্যাকেটে স/বি, তারপরে লিখেছি প্লাস অর্থদণ্ড অথবা স্ল্যাশ অর্থদণ্ড স্ল্যাশ উভয়দণ্ড। এই স্টাইলে সংক্ষিপ্ত ভাবে আপনার
সাদা লিখলে হবে না। আমি দেখবেন অ্যান্সারিং হিন্টে যে বিস্তারিত যেমন দিয়েছি, যেমন অনূর্ধ্ব 7 বছর কারাদণ্ড, এইভাবে না বলে অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, বিস্তারিত বলতে হবে, অথবা উভয় দণ্ড অথবা অর্থদণ্ড, এইভাবে আপনাকে ডিটেলে বলতে হবে। আপনি যদি আমার নোটের স্টাইলে যেটা এমসিকিউ দিয়েছি ওইভাবে যদি কপি পেস্ট করেন তাহলে হবে না। বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন কমিটি, তো নিবন্ধন কমিটি বলতে আপনাদের যে এনরোলমেন্ট করবে বা এনরোলমেন্ট কমিটি বলা হয় এটা, অ্যাডভোকেট হওয়ার জন্য আপনারা যে প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের এই এনরোলমেন্ট কমিটির মাধ্যমেই কিন্তু এনরোলমেন্ট যে পুরো প্রসিডিউর কমপ্লিট করা হয়। শুরু হয় হচ্ছে আপনাদের পিপুলেজ রেজিস্ট্রেশন বা ইন্টিমেশন থেকে শুরু করে এমসিকিউ রিটেন ভাইবা পরীক্ষা কন্ডাক্ট করা, এবং ফাইনালি আপনাদেরকে একটা প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া, এবং ভাইবার যখন রেজাল্ট হবে তখন থেকে আপনারা অ্যাডভোকেট হয়ে যাবেন। প্রভিশনাল সার্টিফিকেট দেরিতে নিলেও সমস্যা নেই। তো অনুচ্ছেদ 11B, 11B তে আছে নিবন্ধন কমিটি 5 জন সদস্য নিয়ে হবে, যাদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি গণের মধ্য থেকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত একজন সভাপতি। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি অ্যাটর্নি জেনারেল, কিন্তু এনরোলমেন্ট বা নিবন্ধন কমিটির চেয়ারম্যান কিন্তু অ্যাটর্নি জেনারেল স্যার না। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হচ্ছে প্রধান বিচারপতি কর্তৃক বা চিফ জাস্টিস কর্তৃক মনোনীত একজন জাস্টিস হবেন, যিনি আবার অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস। আর হাইকোর্ট বিভাগের বা জাস্টিস বা বিচারপতিগণের মধ্যে থেকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত 2 জন, তার মানে অ্যাপিলেট ডিভিশন এডি থেকে একজন, আর এইচডি অর্থাৎ হাইকোর্ট থেকে 2 জন জাস্টিস, মোট 3 জন হলেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল স্যার ইনি একজন সাধারণ সদস্য নিবন্ধন কমিটির, ইনি কিন্তু চেয়ারম্যানও না, সহ ভাইস চেয়ারম্যানও না, এবং সদস্যদের মধ্যে থেকে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত একজন সদস্য। তাহলে একজন অ্যাডভোকেট থাকবেন, অ্যাটর্নি জেনারেল স্যার থাকবেন, এবং 3 জন থাকবেন জাস্টিস, যার মধ্যে অ্যাপিলেট ডিভিশনের একজন এবং হাইকোর্ট ডিভিশনের 2 জন, এবং তাদের 3 জনকে মনোনয়ন দিবেন হচ্ছেন আবার চিফ জাস্টিস। তো এই ছিল এনরোলমেন্ট কমিটির যে 5 জন, তাদের বক্তব্য। বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটি বলতেন, অ্যাডহক কমিটি বলে নতুন একটা কমিটি খুবই সম্প্রতি এসেছে। অর্থাৎ এই কমিটিটা হচ্ছে অনুচ্ছেদ 8-এর বিধানে যুক্ত করা হয়েছে, 8-এর মধ্যেই। অ্যাডহক কমিটি 15 জন সদস্য নিয়ে হবে। মহামারী, প্রাকৃতিক বিপর্যয়, যে কোনো অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময়ে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত না হলে, আমরা জানি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন হয় হচ্ছে 3 বছর পর পর। 3 বছর পর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করা সম্ভব না হয়, তাহলে নির্দিষ্ট সময় পরে এই যে চলমান কমিটি, স্ট্যান্ডিং কমিটিগুলোর যে মেয়াদ সেটা শেষ হয়ে যাবে, তাদের ক্ষমতা থাকবে না এবং তাদের কোনো দায়িত্বও থাকবে না। এই কারণে এই অবস্থায় একটা শূন্যতা তৈরি হবে। এই শূন্যতাকে পূরণ করার জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়। অ্যাডহক কমিটিতে মূলত আগের যে চলমান কমিটি আছে তাদেরকেই এই অ্যাডহক কমিটিতে নিয়োগ দেওয়া হয়। জাস্ট একটা এক্সট্রা আইন তৈরি করে তাদেরকে পাওয়ার দিয়ে হয়। চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে, যা সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে প্রকাশ করবে। অফিসিয়াল গেজেট ছাড়া পাওয়ারও পাবে না অ্যাডহক কমিটি, এবং তাদের কোনো দায়িত্বও থাকবে না। উক্ত কমিটির সভাপতি হবেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, যেটা মানে বাংলাদেশ বার কাউন্সিলের যে 15 জন, সেই 15 জন নিয়েই কিন্তু অ্যাডহক কমিটি মূলত হয়। অ্যাডহক কমিটির ক্ষমতা ও কার্যাবলী বাংলাদেশ বার কাউন্সিলের অনুরূপী হবে, অর্থাৎ বার কাউন্সিলের যেমন হবে তেমনই অ্যাডহক কমিটি। শুধুমাত্র ওই যে করোনার সময় নির্দিষ্ট সময় ভোট হয়েছিল না, এই কারণে অ্যাডহক কমিটি গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এরপরে আমরা দেখব বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? বাংলাদেশ বার কাউন্সিলের ডেফিনেশন এবং গঠন। গঠন অনেক বিস্তারিত দিয়েছি, নম্বর কম হলে আপনারা কমিটিগুলো না দিলেও পারেন। আর যদি বিস্তারিত হয়, হাতের লেখা যদি ফাস্ট হয়, সবগুলো লিখলে ভালো যদি মনে রাখতে পারেন। অনুচ্ছেদ 10-এ আছে আছে হচ্ছে কার্যাবলী বা ফাংশন।
এখানে আমরা দেখব অ্যাডভোকেটদের তালিকাভুক্তির জন্য পরীক্ষা গ্রহণ এবং উক্ত তালিকা হতে অ্যাডভোকেটদের অপসারণ। অ্যাডভোকেট যদি নৈতিক অবক্ষয়ের কারণে বা অসাধু উপায় অবলম্বন করে বা যে নৈতিকতার বিধিমালা আছে ক্যানন সেগুলো ভঙ্গ করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে বড় অপসারণ বা রোল থেকে রিমুভ করা হয়। রিমুভ বা অপসারণ করলে তিনি আর অ্যাডভোকেট হিসেবে থাকেন না, তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় এক কথায়। তো এটাও কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল করতে পারেন। অ্যাডভোকেটদের তালিকা প্রস্তুত ও সংরক্ষণ, অ্যাডভোকেটদের জন্য পেশাগত আচরণবিধি ও নৈতিকতা সংক্রান্ত বিধি প্রণয়ন, যেমন 42টা বিধি অলরেডি আছেই 4টা অধ্যায়ের মাধ্যমে, আমরা আগামী ক্লাসে দেখব। অ্যাডভোকেটদের অসদাচরণের জন্য শাস্তি প্রদান, 3 ধরনের শাস্তি দেওয়া যায় সেটা আমরা দেখব। 33-এ আছে। আমরা যখন 31, 32, 33, 34, 35 এই অনুচ্ছেদগুলো পড়বো তখন জানতে পারবো। তালিকাভুক্ত অ্যাডভোকেটদের অধিকার, সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা, বাংলাদেশ বার কাউন্সিলের তহবিল সমূহের ব্যবস্থাপনা ও বিনিয়োগ করা, সদস্যদের জন্য নির্বাচনের ব্যবস্থাকরণ, কমিটি সমূহের জন্য বিধি প্রণয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলোচনাপূর্বক আইন শিক্ষার মান উন্নয়নের ভূমিকা রাখা। যেমন বাংলাদেশ বার কাউন্সিল, ইউসিজি যে অনুমোদিত যে প্রতিষ্ঠানগুলো আছে, একটা বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, ফিক্সড করে দিয়েছে যে একটি সেমিস্টারে 50 জনের বেশি ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট নিতে পারবে না। এটা কিন্তু আইন শিক্ষার মানটাকে কন্ট্রোল করার জন্যই করা হয়েছে। তারপরে যখনই ভর্তি হয়, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে মানে প্রথম সেমিস্টারে যে অ্যাডমিশনটা নেওয়া হয়, প্রথম সেমিস্টারের সময়ই অ্যাডভোকেটদের তালিকাভুক্ত হতে হলে এই আইন শিক্ষা কমিটি মানে আইন যে মান উন্নয়নের একটা অংশ হিসাবে কি করা হয়, প্রাইভেট ইউনিভার্সিটি এবং যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে ল ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের যে একটা লিস্ট, এই ডিটেলস একটা লিস্ট পাঠিয়ে দেওয়া হয় কোথায়, বাংলাদেশ বার কাউন্সিলে। তার মানে 2 বছরের ল করুক আর 4 বছরের ল অনার্স করুক না কেন, তাদের একটা তালিকা বাংলাদেশ বার কাউন্সিলে থাকে। কেন থাকে, যেন পরবর্তীতে কেউ এই যে সার্টিফিকেট ক্রয়ের মাধ্যমে হঠাৎ উড়ে এসে জুড়ে বসার মতন যেন পরীক্ষা দিতে না পারে। অর্থাৎ ওই যে 2 বছর আগে বা 4 বছর আগে যে অ্যাডমিশন নিয়েছিল কোনো ইউনিভার্সিটি বা ল কলেজে, তখনই একটা লিস্ট বাংলাদেশ বার কাউন্সিলে চলে যায়। পরে এই লিস্টের বাইরে কেউ যদি ইন্টিমেশন পাঠানোর জন্য বাংলাদেশ বার কাউন্সিলে ডকুমেন্ট জমা দেয় রেজিস্ট্রেশনের জন্য, তখন কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ ওই লিস্টের সাথে ম্যাচ করবে না। তার মানে বুঝবে তার সার্টিফিকেটটা কি বৈধ নয়, অবৈধ উপায়ে অর্জন করা। তো এটা একটা কিন্তু মান উন্নয়নের বিষয়ে একটা ভূমিকা রাখছে। বার কাউন্সিল বাংলা আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী সম্পাদন, অর্থাৎ বার কাউন্সিলের যে আদেশ আছে, এই আদেশ যদি আরো কোনো কার্যাবলী দেয় সেগুলো বাংলাদেশ বার কাউন্সিল করে। উপরে উল্লেখিত কার্যাবলী সম্পাদনের জন্য অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারে। উপরে যে কার্যাবলী কথা বলা হলো এগুলো এক্সিকিউট বা বাস্তবায়ন করার জন্য যদি কোনো কিছু করা লাগে সেটাও করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5, 6, 7, 8, 9, 10, 11, 11টি এখানে ফাংশন আছে। তো এইটা আপনারা সিরিয়ালে যদি লিখতে পারেন লিখবেন, সিরিয়াল মিস্টেক হলেও সমস্যা নেই। 11টি লিখতে পারলেও ভালো। 11টির মধ্যে যদি অল্প দু একটা মিস যায় টেনশন করার কিছু নয়, নম্বর ভালো আসবে। তো এখানে বোঝার কিছু নাই, জাস্ট আপনারা মুখস্থ করে নেবেন। বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এইটা কিন্তু আমরা ওই যে 2B3.1 যে বাংলাদেশ বার কাউন্সিল কি এটার মধ্যে আছে, একটু পড়ে নিলেই হয়ে যাবে। তারপরে নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটি সম্পর্কে বলুন, একটু আগে আমরা পড়লাম। অর্থাৎ ছোট ছোট যদি ভেঙে ভেঙে প্রশ্ন আসে, বড় প্রশ্ন থেকে এখানে বের করে নিয়ে কপি পেস্ট করা আছে, আপনারা এটা বলতে পারবেন। তারপরে বাংলাদেশ বার কাউন্সিল নিবন্ধন কমিটির কার্যাবলীটা একটু আমরা দেখে নেব এখানে। যে অ্যাডভোকেট তালিকাভুক্তের জন্য নিবন্ধন প্রক্রিয়া পরিচালনা, প্রার্থীদের প্রেরিত কাগজাদি যাচাইপূর্বক নিবন্ধন প্রণয়ন ও সরবরাহকরণ, অ্যাডভোকেট তালিকাভুক্ত 3টি স্তরের অর্থাৎ প্রাথমিক, এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষাসমূহ গ্রহণের ব্যবস্থাকরণ, যেটার মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে ভবিষ্যতে।
3টি স্তরের পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির ব্যবস্থাকরণ ইত্যাদি, এগুলো হচ্ছে এনরোলমেন্ট কমিটির বেসিক কাজ। অর্থাৎ আপনাদের অ্যাডভোকেট বানানো হচ্ছে এনরোলমেন্ট কমিটির কাজ। এইটা সংক্ষিপ্ত ভাবে আমি লিখে দিয়েছি নিজের মতো করে। অ্যাডহক কমিটি সম্পর্কে একটু আগে আমরা পড়লাম, সেটা এখানে যদি আলাদাভাবে আসে 2-3 নম্বরের, সেটাই দিতে হবে। অ্যাডহক কমিটিটা এখানে আশা করি সবকিছু ঠিক আছে। মহিউদ্দিন ভাই বলবেন যে সবকিছু ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আজকের এমসিকিউ পরীক্ষা কেমন হয়েছে আপনার? বেশ কঠিন পরীক্ষা, খুবই কঠিন হয়েছে পরীক্ষা। বেশ কঠিন হয়েছে, তবে তাই এটা না? আমাদের খুবই ভালো হবে যদি এটার সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি। কিন্তু অনেক কষ্ট হয়েছে হ্যাঁ, আসলে, হ্যাঁ। করতে সময় এরপরে লাগছে অনেক। হ্যাঁ, এরপর এবার আবার পড়তে হবে ভালো করে। এর থেকে বেশি পড়তে হবে, মানে বুঝতে পারছেন যে এখন শহীদুল ল ক্লাসেসে অ্যাডভোকেট শহীদুল ভাই আর সহজ প্রশ্ন করবে না, কঠিন প্রশ্নই হবে, নতুন নতুন প্রশ্ন হবে। এটা শুধু কঠিন না, কঠিন হওয়ার মূল কারণে হচ্ছে নতুন নতুন প্রশ্ন, এগুলো কিন্তু আমাকে তৈরি করতে হচ্ছে চিন্তা ভাবনা করে। ঠিক আছে? জি। তো আপনারা একটু স্টাডি করেন, তাহলে উত্তর করতে পারবেন, আর ক্লাস শেষে সলিউশন দিয়ে দিলে বুঝতে পারবেন। অথবা কালকে সলিউশন এবং রেজাল্ট দিব, কারণ পরীক্ষার পর হয়তো বা এনার্জি থাকবে না আজকে দেওয়ার রেজাল্ট। কালকে বিকেলে হয়তো বা রেজাল্ট পাবেন। তো আচ্ছা, লিখিত ব্যাচে আমরা অ্যাডহক কমিটি সম্পর্কে প্রশ্ন পড়লাম 1 নম্বর প্রশ্নের মধ্যেই। তো এখানে যদি স্পেশালি অ্যাডহক কমিটি নিয়ে 5 নম্বরের প্রশ্ন আসে, তাহলে আপনাদের একটু যেন বেশি করে লিখতে পারেন। এখানে একটু হেল্প করেছি আমি, 1 প্যারার পরিবর্তে এখানে আমি 3 প্যারা দিয়ে দিয়েছি। এখানে দেখেন অ্যাডহক কমিটি আসলে কখন গঠন করা হয়। কমিটির আইনগত স্বীকৃতি প্রদানের জন্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল সংশোধনী আইন 2021 সালের 16 নং আইন এর ধারা 3 দ্বারা, এটা কিন্তু আইন বা অ্যাক্ট, এই কারণে ধারা এটা 21 সালের, এটা ধারা 3 নং ধারা 3 দ্বারা অনুচ্ছেদ 8, অর্থাৎ 72 সালের যে অর্ডার আছে, সেই 72 সালের অর্ডারের 8 নং অনুচ্ছেদের মধ্যে 21 সালের 3 নং ধারার মাধ্যমে এই অ্যাডহক কমিটি এর বিধানটি সংযোজন করা হয়েছে। তো এটা পড়লে বুঝতে পারবেন, তথ্য দিয়ে দেওয়া আছে, একটু মুখস্থ করে নিতে হবে বুঝে বুঝে। এরপরে বাংলাদেশ বার কাউন্সিল এবং জেলা বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। এখানে প্রথমে ভূমিকামূলক, যদি 10 নম্বরের প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশ বার কাউন্সিল কি, এইটা তো আমরা একটু আগে দেখলাম প্রথম প্রশ্নে, এটা আমরা একটু প্রথমে দিয়ে দিব। তারপরে জেলা বার অ্যাসোসিয়েশন কি বা জেলা বার অ্যাসোসিয়েশনের যে ডেফিনেশন, সেটা আমরা দিয়ে দিব প্রথমে। তো সংজ্ঞায় বলা হচ্ছে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 2 এর বিবি অনুসারে বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অথবা স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে। তার মানে সুপ্রিম কোর্ট যে বার অ্যাসোসিয়েশন আছে সেটা প্লাস অন্যান্য যে লোকাল বার অ্যাসোসিয়েশন বা জেলা উপজেলায় যে বার অ্যাসোসিয়েশন সমূহ আছে, সবগুলোকেই বোঝাবে জেলা বার অ্যাসোসিয়েশন হিসাবে। আদা আবার অনুচ্ছেদ 2F অনুসারে স্থানীয় বার অ্যাসোসিয়েশন বলতে জেলা বার অ্যাসোসিয়েশনকে অথবা অনুচ্ছেদ 39 অনুযায়ী অনুমোদিত বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে। দেখবেন অনুচ্ছেদ 39-এ বলা আছে বাংলাদেশে যতগুলো বার অ্যাসোসিয়েশন আছে বা লোকাল বার অ্যাসোসিয়েশন আছে, সবগুলোকে বার অ্যাসোসিয়েশন হিসাবে অনুমোদন দিয়েছে কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলই। কারণ বাংলাদেশ বার কাউন্সিলকে এই 39 অনুচ্ছেদ সেই ক্ষমতা বা পাওয়ার দিয়েছে। তো আমাদের রাজশাহী যে বার অ্যাসোসিয়েশন, সেটাও কিন্তু 39 অনুচ্ছেদ অনুযায়ী গঠিত এবং মানে বাংলাদেশ বার কাউন্সিল অনুমোদন দিয়েছে বলেই সেটা রান করছে। এটা অবশ্য আমাদের অনেক আগের ব্রিটিশ আমলের বার অ্যাসোসিয়েশন, অতএব তখন যে বার অ্যাসোসিয়েশনটা নিশ্চয়ই
এই ব্রিটিশ বার কাউন্সিল এবং পরবর্তীতে পাকিস্তান বার কাউন্সিল ছিল, এখন তো বাংলাদেশ বার কাউন্সিল। তো ক্রমে ক্রমে এই একই যে অনুচ্ছেদ সেইটা কিন্তু আমরা গ্রহণ করছি, কিছুটা হয়তো বা পরিবর্তন আছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে না, তার মানে আমাদের যে রাজশাহী তার বার অ্যাসোসিয়েশন বা ঢাকা আহ, জেলা জজে যারা প্র্যাকটিস করছে বার অ্যাসোসিয়েশন, তো এগুলো সবগুলোই লোকাল বার অ্যাসোসিয়েশন, কিন্তু সেই লোকাল বার অ্যাসোসিয়েশন কে কিন্তু সুপ্রিম কোর্ট যে বার অ্যাসোসিয়েশন একটু আলাদা, একই না। অনুচ্ছেদ 5 অনুযায়ী গঠিত বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মোট 15 জন। এই সদস্যদের মধ্যে স্থানীয় বার বা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে নির্বাচিত অঞ্চল ভিত্তিক সদস্য থাকবেন 7 জন। এখানে ফাঁকা আছে, তার মানে এই নয় কোনো শব্দ হবে, আসলে এখানে কোনো শব্দ হবে না। অনুচ্ছেদ 39 ও 40 ইউ এর বিধান মতে স্থানীয় বার অ্যাসোসিয়েশন সমূহকে নির্দিষ্ট শর্তাধীনে ও প্রক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিল অনুমোদন প্রদান করে। তো বার অ্যাসোসিয়েশন সম্পর্কে যদি টিকা আসে 2 বা 3 নম্বরের, এতটুকু লিখলেই হয়ে যাবে। কিন্তু পার্থক্য যদি 10 নম্বরের আসে, এই টিকাটা ইনক্লুডেড প্লাস আরো। এবার আমরা পার্থক্যে চলে যাই। বার কাউন্সিল কি, বার অ্যাসোসিয়েশন কি আমরা বোঝালাম, সংজ্ঞা দিলাম। এবার আমরা পার্থক্যে চলে যাব জেলা বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পার্থক্য। তো পার্থক্যগুলো আপনারা পড়ে নিবেন, পড়ে নিয়ে যেই জায়গায় আপনারা বুঝতে পারবেন না সেই জায়গায় আমাকে প্রশ্ন করবেন, আমি আলাদা করে তাকে বুঝিয়ে দেব। জাস্ট এখানে আপনাদের মুখস্থ করতে হবে, এইটা পড়ে দেওয়ার কিছু নাই। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির যোগ্যতা ও অযোগ্যতা কি? আপনারা যে অ্যাডভোকেট হবেন, আপনাদের যোগ্যতা এবং অযোগ্যতা 2 এ তে বলা আছে অ্যাডভোকেট হলেন বাংলাদেশ বার কাউন্সিলের অধীন তালিকাভুক্ত কোন অ্যাডভোকেট, মানে অ্যাডভোকেটের সংজ্ঞা দেওয়া আছে অনুচ্ছেদ 2 এর মধ্যে। তাহলে যেহেতু অ্যাডভোকেটের যোগ্যতা আমরা পড়তে যাচ্ছি, যেটা আছে 27-এ, অনুচ্ছেদ 27-এ, তাহলে অ্যাডভোকেটটা কি বা অ্যাডভোকেটদের সংজ্ঞা কোথায় আছে, এটা আমাদের একটু এক লাইনে লিখে দিলে ভালো হয়, তাই আমি এটা দিয়ে দিয়েছি। অনুচ্ছেদ 27(1) এর বিধান মতে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য একজন ব্যক্তির নিম্নলিখিত যোগ্যতা সমূহ থাকতে হবে। কি কি যোগ্যতা থাকতে হবে? বাংলাদেশের নাগরিক হতে হবে, ন্যূনতম বয়স 21 হতে হবে। তাহলে আপনাকে অ্যাটলিস্ট বাংলাদেশ বাংলাদেশের সিটিজেন বা নাগরিক হতে হবে। এটা তার মানে বাংলাদেশের নাগরিক ছাড়া ভিন্ন দেশের নাগরিক এসে কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট হতে পারবে না, তার যোগ্যতাই থাকবে না। আরেকটা হচ্ছে এজের ভিত্তিতে ন্যূনতম 21 বয়স, 21 বছর হতে হবে। 21-এর নিম্নে হলে পরীক্ষায় দিতে পারবে না, রেজিস্ট্রেশনই পাবে না। 21-এর উপরে যাওয়ার পরে সর্বোচ্চ কত বছর? সর্বোচ্চ মানে ঊর্ধ্ব সীমা নেই। তাই একজন ব্যক্তি 100 বছর বা 100 বছরের পরেও যদি মনে করে যে আমি সুস্থ আছি বা আমি প্র্যাকটিস করতে চাই, তিনি কিন্তু পরীক্ষা দিতে চাইলে বাংলাদেশ বার কাউন্সিল কি করতে পারবে না, তাকে নিষেধ করতে পারবে না, কারণ বয়সের ঊর্ধ্বসীমা নেই। তারপর বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কিংবা বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত বিদেশি প্রতিষ্ঠান হতে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে অথবা ব্যারিস্টার হতে হবে। তাহলে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে অথবা বারেট ল ডিগ্রি, অর্থাৎ বারেট ল মানে কিন্তু ব্যারিস্টার ডিগ্রি, ডিগ্রি সেটা কিন্তু থাকতে হবে। তাহলে তিনটা মূলত বেসিক জিনিস: বাংলাদেশ সিটিজেন, এজ অফ অ্যাটলিস্ট 21, অ্যান্ড ল ডিগ্রি ডিগ্রি এগুলো থাকলেই অ্যাডভোকেট হিসেবে পরীক্ষা দেওয়া যায়। এটা হতো প্রাথমিক যোগ্যতা। এরপরে এটা কিন্তু 27-এর 1-এ বলা আছে এই কথা। এছাড়াও আরো কিছু যোগ্যতা আমরা দেখব। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল, এটা কিন্তু অর্ডার না, রুলস। একই নাম, অর্ডার এবং রুলসে সাল একই, আগে পরে একই কথা, জাস্ট অর্ডার এবং রুলস। রুলসের মধ্যে আবার 101টি রুলস আছে, তার মধ্যে এই রুলস বা বিধি 60, উপবিধি 1-এ অর্থাৎ 60-এর 1-এর বিধান মতে ন্যূনতম 10 বছর ধরে প্র্যাকটিস করেন এমন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেটের নিকট একটানা 6 মাসের শিক্ষানবিষ্কাল সম্পন্ন করতে হবে।
সেই সাথে বিধি 60 এর 3 এর বিধান মতে উক্ত বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট এর মাধ্যমে শিক্ষানবিষ্কার সংক্রান্ত একটি লিখিত এফিডেভিট সম্পাদন করতে হবে। আপনার লিখিত এফিডেভিট যদি না থাকে, 6 মাসের যদি শিক্ষানবিষ্কার অতিক্রম না করেন, তাহলে আপনি পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশনই পাবেন না। আর এটাও কিন্তু তাহলে যোগ্যতার মধ্যে পড়ছে, অনেক গাইডে কিন্তু এই পয়েন্টটা নেই। আমি এই পয়েন্টটাও যোগ্যতার মধ্যে ইনক্লুড করে দিয়েছি, আপনারা এটা লিখতে পারলে খুবই ভালো হয়, তাহলে লেখাটা পরিপূর্ণ হয়। এরপরে অযোগ্যতা আছে কোথায়? 27-এর 3-এ আছে। 27-এর 3-এ বলা হচ্ছে, অনুচ্ছেদ 27-এর 3-এ, অত্র আদেশের মানে এই অর্ডারের সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান হতে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে বরখাস্ত বা অপসারিত অর্থাৎ ডিসমিসড যদি হয়, চাকরি থেকে ডিসমিস হয়ে গেছে কারণ সে নৈতিক কোনো অবক্ষয় বা স্খলন হয়েছে, ঘুষ বা অন্যান্য যে নৈতিক কাজগুলো করা নিষেধ সেগুলো করে ফেলেছে, অনৈতিক কাজ, তাহলে ডিসমিস হলে 2 বছর অতিক্রম না হলে, অর্থাৎ ডিসমিস হওয়ার পর 2 বছর অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে তার শাস্তি। অর্থাৎ 2 বছরের জন্য পরীক্ষা দেওয়ার জন্য সে কি থাকবে? সাসপেন্ড থাকবে। এরপরে 2 বছর যদি অতিক্রম হয়ে যায়, তারপরে তার আবার যোগ্যতা ফিরে আসবে। তাহলে এইটা হচ্ছে একটা টেম্পোরারি ডিসকোয়ালিফিকেশন বা অযোগ্যতা, 2 বছর সে পরীক্ষা দিতে পারবে না চাকরি থেকে ডিসমিস হলে। আরেকটি পয়েন্ট আছে, নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে কনভিক্টেড হয়ে দণ্ডিত বা কনভিক্টেড হয়ে 5 বছর অতিক্রম না হলে। একই কথা, যে চাকরি থেকে শুধু যদি ডিসমিস হয় 2 বছর অপেক্ষা করতে হবে, আর চাকরি থেকে ডিসমিস হওয়ার সাথে সাথে যদি তার নামে মামলা হয় এবং সে যদি একদিনের জন্য কনভিক্টেড হয় বা অর্থদণ্ডও যদি তার হয়, অর্থাৎ সে যদি দণ্ডিত হয়, অর্থদণ্ড বা তার অন্যান্য যে দণ্ড হয়, আমরা যে দেখেছি যে পেনাল কোডে 5 ধরনের দণ্ড বহাল আছে, তার মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে মৃত্যুদণ্ড। তো মৃত্যুদণ্ড যদি হয়ে যায়, তাহলে তো আর বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার কোনো বাস্তবিক কারণই নাই। কিন্তু অন্যান্য যে আছে যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড পেলেও পরে আবার যদি সে কিছুদিন জেল খাটার পরে বের হয়ে আসে, তারপরে পরীক্ষা দিতে পারবে। কিন্তু মানে 5 বছর অতিক্রম হওয়ার পরে, এবং অন্যান্য যে কনভিকশন আছে সেগুলো যদি হয়, সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, ফাইন করা হয়েছে, তা- তাহলেও কিন্তু সেটা কি হবে? এটার মধ্যে পড়বে, এবং 5 বছর সে সাসপেন্ড থাকবে, পরীক্ষা দিতে পারবে না। এছাড়াও বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স আর বার কাউন্সিল রুলস 1972-এর বিধি 60-এর 3 এর বিধান মতে কোনো প্রার্থী অ্যাডভোকেট তালিকাভুক্তের দরখাস্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করলে, আপনারা রেজিস্ট্রেশনের সময় পিপুলেজ রেজিস্ট্রেশন বা ইন্টিমেশনের সময় যদি ভুল তথ্য দেন, এবং যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন, এই কয়েক মাস পরে যেমন সার্কুলার দিবে, যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে বা রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন আপনারা, তো ফর্ম ফিল আপের সময় যদি ভুল তথ্য দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে, সরল বিশ্বাসে বা ভুল ক্রমে যদি ভুল তথ্য যায়, সেটা সেটা ভিন্ন জিনিস। ডেলিবারেটলি বা ইচ্ছাকৃতভাবে, তার মানে ভেবে চিন্তে বুঝে সতর্কতা ছাড়াই, তাহলে 5 বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তার মানে পরীক্ষায় ফর্ম ফিল আপের সময় মিথ্যা তথ্য দিলেন আর যদি ধরা পড়েন কেউ, তাহলে 5 বছর পরবর্তী পরীক্ষা দিতে পারবে না। কিছুদিন আগে আমরা এই ধরনের একটা নোটিশ দেখলাম, মেবি 5-6 জনকে এইভাবে সাসপেন্ড করা হয়েছে। তারা কিন্তু 5 বছর পরীক্ষা দিতে পারবে না, কারণ তারা কি করেছে, পরীক্ষার খাতায় নিজের ঠিকানা লিখে আসছে বা মোবাইল নম্বর লিখে আসছে, বা অনুরোধ করে আসছে স্যার আমাকে পাশ করাই দেন, এই ধরনের মানে অসংলগ্ন কথাবার্তা লিখে আসছে লিখিত পরীক্ষায়, তাদের তো ফেল করিয়েছে, এবং পরবর্তীতে তারা কত বছর পরীক্ষা দিতে পারবে না সেটা উল্লেখ করে দিয়েছে। কিছুদিন আগে একটা বার কাউন্সিল নোটিশ জারি করে, সেখানে উল্লেখ আছে, অতএব এগুলো করা যাবে না। তো এটাও অযোগ্যতার মধ্যে পড়ছে। তাহলে অযোগ্যতার মধ্যে আমরা এখানে যোগ্যতা অযোগ্যতা দুইটাই দেখলাম। এই দুইটা কিন্তু আমাদের ডিপলি মনে রাখতে হবে। আপনাদের ডিপলি মনে রাখলে যখন প্রবলেমেটিক প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন করা হলে যে মিস্টার এ পরীক্ষা দিতে চান, তার বয়স হচ্ছে 20 বছর, তিনি কি পরীক্ষা দিতে পারবেন? তখন আপনাদের 27 আলোচনা করতে হবে 3টা যোগ্যতা, এর মধ্যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে 21 বছর বয়স হতে হবে। তার মানে 20 বছর বয়স হলে তিনি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যই না, যোগ্যতার মধ্যে ম্যাচ করছে না। তো এখান থেকে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, যোগ্যতা অযোগ্যতা থেকে। আপনাদের এখানে খুবই সূক্ষ্মভাবে মনে রাখতে হবে এই পয়েন্টগুলো।
যাদের কাছে আমার লিখিত নোট আছে, সরি এমসিকিউ নোট আছে, তারা এখানে এমসিকিউ নোট থেকেই যে 46টা মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমি আর্টিকেল দিয়েছি, অনুচ্ছেদ দিয়েছি, সেগুলো দেখে নেবেন। আর যাদের কাছে নাই তারা চাইলে আমার এমসিকিউ নোটটাও নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষার যে আজকে এই যে আজকে যে আমি ক্লাস টেস্ট থ্রির একটা অ্যান্সারিং হিন্ট দেখালাম, সেখানে কিছু উদাহরণ ছিল। তো আমার আগের যে এমসিকিউ নোট 23 সালের 22 সালের, সেটার থেকে 24 সালের যে এমসিকিউ নোট সেটা অনেক ডেভেলপ করা হয়েছে। পেজের পরিমাণও অনেক বৃদ্ধি করা হয়েছে, প্রায় 60 বা 65 পেজের মতন। তো এখানে কিন্তু অনেক উদাহরণ অ্যাড করা হয়েছে, আমার আগের নোটে উদাহরণ কম ছিল, কিন্তু এখন উদাহরণ আমি সবগুলোই দিয়েছি, ইংলিশ প্লাস বাংলা বোথ ইলাস্ট্রেশন দেওয়া আছে। তো চাইলে যারা লিখিত পরীক্ষা দিচ্ছেন এবং লিখিত ব্যাচে শুধুমাত্র আছেন, তারা চাইলে আমার এমসিকিউ নোটটাও নিয়ে নিতে পারেন, সেটা আপনার কাজে লাগবে। যারা চাচ্ছেন তারা অবশ্যই মেসেজ করবেন। এরপরে বলা হচ্ছে যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এর মর্যাদা মূল্যায়ন করুন। তো এখানে অ্যাটর্নি জেনারেল স্যারের যে মর্যাদা সেটা দেওয়া আছে, কোথায় কোথায় কিভাবে সেটা উল্লেখ করা আছে, আপনারা পড়ে নেবেন। একটু আমি জাস্ট অনুচ্ছেদ 64, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 64, এখানে যদিও লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার কথা বলা হয়েছে, আমি কেন বাংলাদেশের সংবিধান টেনে নিয়ে আসলাম সেটা বলি। বাংলাদেশ সংবিধান বলা যাবে না, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 64 অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুসারে বা অনুযায়ী সময়সীমা পর্যন্ত। অর্থাৎ রাষ্ট্রপতি যদি চান কাউকে 10 বছর, কাউকে 15 বছর, কাউকে 5 বছর, তার মানে এখানে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন একজন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে সিও পদে কতদিন বহাল থাকবেন। তার মানে নির্দিষ্ট কোনো কি নাই, টেনার বা মেয়াদ নাই। অ্যাটর্নি জেনারেল সিও পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন। রাষ্ট্রপতি কিন্তু পারিশ্রমিকটা নির্ধারণ করে দেন। তাহলে আর্টিকেল 64 অব দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এটাতে কিন্তু বলা আছে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ সংক্রান্ত। তাই এখানে নিয়োগের বিষয়টা, যেহেতু অ্যাটর্নি জেনারেল স্যারের মর্যাদা পড়তে যাচ্ছে, তো উনি কিভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেটার লিগ্যাল গ্রাউন্ডস কি সেটা কিন্তু দেখানোর চেষ্টা করেছে। তো আপনাদের যদি এটা প্রাসঙ্গিক মনে হয় লিখবেন, প্রাসঙ্গিক মনে না হলে লিখবেন না। অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল সাধারণত সম্মানিত জ্যেষ্ঠ আইনজ্ঞদের মধ্য থেকে শাসিত সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। শাসিত সরকার বলতে যে সরকার শাসন করছে দেশ, অর্থাৎ যে সরকার ক্ষমতায় থাকে তারা। যারা ক্ষমতায় থাকে না তাদেরকে তো সরকারি বলা হবে না, এবং তারা তো অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়ার কোনো আহ, ক্ষমতায় রাখছেন না। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এম আমিনউদ্দিন। তিনি 16তম অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন। তাহলে শুধুমাত্র আমরা অ্যাটর্নি জেনারেল নাম শুনছি, কিন্তু এনাকে অ্যাসিস্ট করার জন্য যুগ্ম অ্যাটর্নি জেনারেল আছে, উপ অ্যাটর্নি জেনারেল আছে, আবার সহকারী অ্যাটর্নি জেনারেলও আছে। অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের পদের 4টা ভ্যারিয়েন্ট আছে, সেটাও আমি তথ্য দিয়ে দিলাম আপনাদের। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। অ্যাটর্নি জেনারেল মহোদয় এর মর্যাদা বলে রাখা ভালো, এটা কিন্তু লিখিতর পাশাপাশি এমসিকিউ প্লাস ভাইভাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা যে বর্তমান অ্যাটর্নি জেনারেলকে, এটা ভাইভাতে প্রশ্ন আসে, কততম তিনি, 16তম, এটা আসে। অ্যাটর্নি জেনারেলকে কারা কারা অ্যাসিস্ট করেন, তখন যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, এগুলো বলতে হবে। ভাইবার প্রশ্ন। অ্যাটর্নি জেনারেল মহোদয়ের মর্যাদা, এবার মূল প্রশ্নের উত্তরে আসছে। অনুচ্ছেদ 5-এ আছে কি, পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের চেয়ারম্যান হবেন। তাহলে একজন ব্যক্তিকে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান করে দেওয়া হলে এটা তার একটা মর্যাদা, 5-এ বলা আছে। এবং 11B-তে উনি আবার নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য, এটা পদাধিকার বলে অটোমেটিক উনি হয়ে যাচ্ছেন। তাহলে এটাও কিন্তু তার একটা মর্যাদার অংশ।
অনুচ্ছেদ 26-এ কি আছে? বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মহোদয়কে প্রাক শ্রোতা অধিকার বা রাইট অফ প্রি অডিয়েন্স এর মর্যাদা প্রদান করা হয়েছে। 26 অনুচ্ছেদ পড়লে দেখবেন যে কোনো আদালতে দাঁড়িয়ে প্রথমে অ্যাটর্নি জেনারেল স্যার কথা বলবেন, তারপরে অন্যরা শুরু করবেন। অ্যাটর্নি জেনারেল স্যার এর পিতা যদি একজন অ্যাডভোকেট হন এবং তার পাশে যদি তার পিতা থাকে, তারপরেও পিতার আগে সন্তানই বলবেন, কারণ তিনি অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের যতগুলো অ্যাডভোকেট আছে, অ্যাটর্নি জেনারেল স্যারের পাশে দাঁড়ালে অ্যাটর্নি জেনারেল স্যারই হচ্ছেন সিনিয়র, এবং বাকিগুলো হচ্ছে অ্যাটর্নি জেনারেল স্যারের একটু নিম্ন পদস্থ হবেন। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল স্যার প্রথমে কথা বলার অধিকার রাখেন, যেটাকে বলা হচ্ছে রাইট অফ প্রি অডিয়েন্স। অত্র অনুচ্ছেদের বিধান অনুসারে 26টাকে একটু ইলাবোরেট করেছি, বিস্তারিত করেছি। একে বলা হচ্ছে সকল অ্যাডভোকেটদের ওপর অ্যাটর্নি জেনারেল এর প্রাকশ্রোতা অধিকার থাকবে, এবং প্রাকশ্রোতা অধিকার বলে অ্যাটর্নি জেনারেল সকল অ্যাডভোকেটদের সিনিয়র হিসাবে বিবেচিত হবেন। এটা ছিল একজন অ্যাডভোকেট যিনি অ্যাটর্নি জেনারেল হয়ে গেছেন তার একটা স্পেশাল মর্যাদা, যেটা লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডারে দেওয়া আছে। তো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তুলে ধরেছি এখানে। তার আগে কিছু সূচনা দিয়েছি, কারণ এখানে বিস্তারিত খুব বেশি নাই এই কারণে। এবার একটি প্রবলেমেটিক প্রশ্ন। একজন 52 বছর বয়স্ক ব্যক্তি, বয়স একটু বেশি দেখিয়েছি। আপনারা ভাবতে পারেন বয়স বেশি তার মানে সে পরীক্ষা দিতে পারবে না, কিন্তু 21-এর বেশি হলেই পারবে। তিনি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে প্রায় 4 বছর পূর্বে দণ্ডিত হন। তাহলে একটু আগে আমরা দেখলাম যে 5 বছর অতিক্রম করতে হবে, তার মানে আর 1 বছর সে যদি অপেক্ষা করে তারপরে পরীক্ষা দিতে পারবে। এখন জিজ্ঞাসিত বিষয়টা কি, যে এখন তিনি আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিতে ইচ্ছুক। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আইন ও যুক্তি সহ তাকে উপযুক্ত পরামর্শ দিন। এখন আপনার বন্ধু বা আপনার চাচা বা আপনার কোনো পরিচিত ব্যক্তি যার বয়স 52 বছর, তিনি এসে আপনাকে বললেন যে আমি পরীক্ষা দিতে চাই, কিন্তু আমার একটা প্রবলেম কি, বয়স তো হয়ে গেছে বাবা, এবং সাথে আমি চাকরি থেকে আমার বরখাস্ত চাকরি থেকে ডিসমিস হয়েছিলাম, প্লাস কনভিক্টেড হয়েছিলাম, আমার একটু সাজা হয়েছিল, একটু ভুল হয়ে গেছে। তো 4 বছর অতিক্রম হয়েছে, আমি কি এখন পরীক্ষা দিতে পারবো? আমার তো আইন মনে নাই। তো শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনি কি বলবেন? তাহলে প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ এই যে, এটাকে আপনারা বলতে পারবেন যে এখানে ঘটনা বলতে পারেন বা তথ্য, যেহেতু এখানে কোনো তথ্য দেওয়া আছে, তথ্য বললে ভালো হয়, ঘটনা না বলে। ঘটনা বলেও সমস্যা নাই। তথ্যগুলো দিয়ে দিলেন। অংশগ্রহণ করতে চান বা ইচ্ছুক পর্যন্ত, এবং জিজ্ঞাসিত বিষয়, যেটাকে আমরা বিচার্য বিষয় বলছি। তো এখানে বিচার্য বিষয় না বলে জিজ্ঞাসিত বিষয় বললে হয়, কারণ এখানে বিচারের কিছু নাই, তাকে পরামর্শ দিতে হবে তাই। একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আইন ও যুক্তি সহ কে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে উপযুক্ত পরামর্শ দিতে হবে। তো পরামর্শ দেওয়ার আগে আমাদের কি প্রাসঙ্গিক আইন, এটা এই পয়েন্টটা শুরু হলো প্রাসঙ্গিক আইনের পয়েন্ট। প্রাসঙ্গিক আইনে কি আছে? অনুচ্ছেদ 72-1 যোগ্যতা আছে বাংলাদেশের নাগরিক, 21 বছর বয়স, এবং আইন বিষয়ে ডিগ্রি বা ব্যারিস্টার, তিনি ব্যারিস্টার হতে পারেন। তারপর 27 আছে কি, যে ডিসমিস হলে 2 বছর এবং কনভিক্টেড বা দণ্ডিত হলে 5 বছর, এটা বলার পরে এবার আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও উপরোক্ত আইনের বিধান অনুসারে, এখানে এটা হচ্ছে সিদ্ধান্ত বা পরামর্শ, যেটা বলি না কেন, সিদ্ধান্ত ও পরামর্শ বলতে পারি। পয়েন্টটাকে পয়েন্ট আউট করতে পারেন, নাও করতে পারেন, যেভাবে আছে এইভাবে লিখলেও নম্বর ভালো আশা করছি। ক এর বয়স 52 বছর, সুতরাং বয়সের ক্ষেত্রে এর কোনো অযোগ্যতা নেই, আমরা ক্লিয়ার করে দিলাম আইনটাকে নিয়ে এসে। কেননা যোগ্যতা হিসাবে বয়সের নিম্ন সীমা 21 বছর, কিন্তু বয়সের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা নেই। হয়তো তার আইনে ডিগ্রিও আছে, কারণ আইনে ডিগ্রি না থাকলে তো তিনি আর পরীক্ষা দেওয়ার ইচ্ছা পোষণ করবেন না। কিন্তু যেহেতু তিনি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে দণ্ডিত বা কনভিক্টেড হন, এবং উক্ত দণ্ডাদেশের পর 5 বছর অতিক্রম হয়নি, প্রায় 4 বছর অতিক্রম হয়েছে, অতএব একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য
বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে ক এর জন্য আমার পরামর্শ এই যে, কি কি পরামর্শ? তিনি আগামী 1 বছর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার সিলেবাস অনুসারে অধ্যয়ন করতে থাকুন। তাহলে আমি বলবো আপনি তো এবছর পরীক্ষা দিতে পারবেন না, আপনাকে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। তাহলে 1 বছর আপনি কি করেন, সিলেবাস অনুসারে অধ্যয়ন করুন। এটা তো একটা ভালো পরামর্শ, পড়তে বলছি আমি। 1 বছর পর দণ্ডাদেশের 5 বছর অতিক্রম হলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য পিপুলেজ রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবেন। এখানে ইন্টিমেশন বলা যাবে না। আমরা প্রচলিত শব্দ বা ইউজড অ্যাজ ইউজুয়াল শব্দ হয়ে গেছে কি ইন্টিমেশন পাঠানো। এটা অ্যাকচুয়ালি ইন্টিমেশন না, পিপুলেজ রেজিস্ট্রেশন এটাকে বলা হয়, বা শিক্ষানবিশ নিবন্ধন এর ব্যবস্থা করবেন। ন্যূনতম 10 বছর ধরে প্র্যাকটিস করেন এমন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেটের নিকট একটানা 6 মাস শিক্ষানবিশকাল সম্পন্ন করবেন। সেই সাথে উক্ত বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেটের মাধ্যমে শিক্ষানবিশকাল সংক্রান্ত একটি লিখিত এফিডেভিট সম্পাদন করবেন। তার মানে অ্যাডভোকেট তালিকাভুক্তির জন্য যা যা করা লাগে সেগুলোই তাকে আমি পরামর্শ দিচ্ছি। অতএব বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির পরবর্তী পরীক্ষার নোটিশের জন্য অপেক্ষা করতে পরামর্শ দান করব। তার মানে 5 নম্বরে বলছি সর্বশেষে কি, যে যতক্ষণ না নোটিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত, ফর্ম ফিল আপের নোটিশ না আসা পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। কারণ কখন নোটিশ আসে তার তো কোনো কি নাই, নির্দিষ্ট সময় নাই। বিসিএস এর নির্দিষ্ট সময় আছে, জুডিশিয়ারির নির্দিষ্ট সময় আছে, বাংলাদেশ বার কাউন্সিলের নির্দিষ্ট সময় নাই। তারপরে একজন 62 বছর বয়স্ক মহিলা, এখানে একজন 62 বছর বয়স্ক মহিলা, তাহলে এখানে বয়সের কথা বলেছি আবার মহিলার কথা বলেছি। তাহলে মহিলা হিসাবে একজন ব্যক্তি তালিকাভুক্তির জন্য কি না অযোগ্য না, এইটা কত অনুচ্ছেদে বলা আছে কে বলতে পারবেন? হাত উত্তোলন করেন। আচ্ছা, কুদ্দুস ভাই লাইনে আসেন, বলেন। কুদ্দুস ভাইয়ের দেরি হচ্ছে, সালাম শিবলি আলাইকুম। ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কুদ্দুস ভাই বলেন। 28 অনুচ্ছেদ স্যার। হ্যাঁ, 28 অনুচ্ছেদ 23 সালে এমসিকিউ পরীক্ষা আসছিল, এটা যে কোনটা লিঙ্গ বৈষম্য বিরোধী একটি অনুচ্ছেদ। জি। তো এখানে আপনাকে 28টা আলোচনা করতে হবে, কারণ মহিলা শব্দটা দিয়ে একটা প্যাচ লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, 28 আলোচনা করা দরকার। এখানে 28 আলোচনা করেছি কিনা দেখি। হ্যাঁ, 28 অনুচ্ছেদে আলোচনা করেছি। তো এটা আপনারা পড়বেন, তাহলে দেখবেন যে এটা বুঝতে পারবেন। তার মানে যোগ্যতা অযোগ্যতা নিয়ে আমি বললাম, পড়ানোর সময় যে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে সেটার এক ঝলক দেখালাম। এখান হুবহু এগুলো পরীক্ষা আসতে পারে, অথবা আমি আরো বানিয়ে ক্লাস টেস্টের পরীক্ষায় দিতে পারি। অতএব সাবধান, একটু ডিপলি পড়বেন, প্রয়োজনে মূল বইটা একটু খুলে দেখবেন। আশা করি সবার কাছে মূল বই বা বেয়ার একটা আছে। প্রয়োজনে বাজারে গাইডে আরো কি কি প্রশ্ন আছে এগুলো দেখে নেবেন এই বার কাউন্সিল অংশে। টপিক 2, বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল। এবার ট্রাইব্যুনাল নিয়ে যে প্রশ্ন আছে, ট্রাইব্যুনালের বিষয় নিয়ে আমরা এবার কথা বলবো। তো এখানে একটি মাত্র প্রশ্ন আমরা বার কাউন্সিল ট্রাইব্যুনালে পড়ব। এখানে 3টা ভ্যারিয়েন্ট দেখিয়েছি, অর্থাৎ 3টা চেহারা আছে। একটা নারীর যেমন 3টা চেহারা থাকে, তেমনি এই বার কাউন্সিল ট্রাইব্যুনালের 3 চেহারার প্রশ্ন ইতিপূর্বে এসেছে। নারীর 3টা চেহারা কি? প্রথমে একজন নারী থাকে, কন্যা, তারপরে স্ত্রী, শেষে হচ্ছেন মা। তো আমি, আমার মা আছে, স্ত্রী আছে, কন্যাও আছে, তার মানে 3 শ্রেণীর নারীর সাথে আমার পরিচয় আছে। তো বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের প্রশ্ন ইতিপূর্বে 3 ভাবে এসেছে, সেটা আমি দেখিয়েছি। বার কাউন্সিল ট্রাইব্যুনালের গঠন, কার্যাবলী বা ক্ষমতা বা এখতিয়ার দেখেন কতভাবে, গঠন, কার্যাবলী বা ক্ষমতা বা এখতিয়ার। তাহলে কার্যাবলীকে বলা হচ্ছে ক্ষমতা, এখতিয়ার বা পাওয়ার। পাওয়ারকেই তো আমরা এখতিয়ার বলি, জুরিসডিকশন। বা কার্যাবলী ক্ষমতা একই জিনিস। কার্য ব্যবস্থা বা পদ্ধতি এবং শাস্তির বিধান সম্পর্কে আলোচনা করুন। এখানে দেখেন 4টা জিনিস আছে 1 নম্বর পয়েন্টে। 1 নম্বর হচ্ছে
গঠন জানতে চাওয়া হয়েছে। 2 নম্বরে হচ্ছে ক্ষমতা, এখতিয়ার বা কার্যাবলী জানতে চাওয়া হয়েছে, ফাংশন অর পাওয়ার অর জুরিসডিকশন। 3 নম্বরে বলছে যে প্রসিডিউরটা কি, কিভাবে কাজ করে ট্রাইব্যুনাল। এবং 4 নম্বরে হচ্ছে শাস্তির কি কি বিধান আছে। এই 4টা পয়েন্ট আছে একটার মধ্যেই। তো এখানে অপর একটি ভ্যারিয়েন্ট বা অথবা দিয়ে প্রশ্ন কি, যে অর্ডার 72 এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। গঠন ও কার্যাবলী দিলে আপনাকে পদ্ধতি, শাস্তি সবই নিয়ে আসতে হবে, কারণ কার্যাবলীর মধ্যে শাস্তিটা জুড়ে দিলে ভালো হয়। মিলন ভাই হাত উত্তোলন করেছেন, বলেন কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার ওই লাইনে একটু ডিস্টার্ব হচ্ছে খুব, আপনার মানে আপনার নেটের সমস্যা প্রবলেম কি? এখানে, আপনার নেটওয়ার্কের প্রবলেম, ও এখানে নেটওয়ার্কের প্রবলেম নেই, অতএব ভিডিওটা স্মুথ পাবেন আশা করছি। হ্যাঁ, কিন্তু এই মানে খুব ঝামেলা হচ্ছে, ক্লাস ঠিক মতো করতে পার। হ্যাঁ, এরপরে আমরা এগিয়ে যাই। কোনো আইনজীবীর পেশাগত অসদাচরণের জন্য তার বিরুদ্ধে কোথায় ও কিভাবে আবেদন বা অভিযোগ করা যায়। দেখেন এটা কিন্তু একটু টেকনিক্যাল প্রশ্ন, তার মানে এটা কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে। কোনো আইনজীবীর পেশাগত অসদাচরণের জন্য তার বিরুদ্ধে কোথায় এবং কিভাবে আবেদন বা অভিযোগ করা যায়। অসদাচরণের অসদাচরণ প্রমাণিত হলে তার কি কি শাস্তি হতে পারে, এই যে শাস্তির কথা বললাম। শাস্তির বিরুদ্ধে প্রতিকার কি, এখানে প্রতিকারও যুক্ত করা হয়েছে। এখানে যতগুলো প্রশ্ন আছে 3টা প্রশ্ন একই উত্তর যেখানে নিচে দেওয়া আছে। তো ট্রাইব্যুনালের গঠন আমরা দেখতে পাচ্ছি 33-এর মধ্যে আছে, আপনারা পড়ে নেবেন। আর তারপরে 34-এ যেটা আছে, যে ট্রাইব্যুনালের কার্যাবলী, এখানে আপনারা পড়ে নেবেন। প্রবলেম হলে আমাকে মেসেজ করবেন, আমি বুঝিয়ে দেব। তারপরে 35-এ আছে হচ্ছে ট্রাইব্যুনালের 35 যে অনুচ্ছেদ, এটা না লিখলেও হবে, সংক্ষেপে লিখলে ভালো হয়। মূলত এখানে আমি বলেছি যে ট্রাইব্যুনালের কার্যাবলী বা কার্যপদ্ধতি একসাথে বলেছি। 34-এ কিন্তু আছে কার্যাবলী, এবং 35-এ আছে কিন্তু ট্রাইব্যুনালের যে পদ্ধতি, সেটা একটু নোট করে নেন। 34-এ আছে কার্যাবলী বা ক্ষমতা, এবং 35-এ আছে হচ্ছে পদ্ধতি বা প্রসিডিউর। এটা একসাথে আমি দিয়ে দিয়েছি, আপনারা বুঝে নিতে হবে। ট্রাইব্যুনালের শাস্তির বিধান দেওয়া আছে অনুচ্ছেদ 31-এ। অনুচ্ছেদ 31-এ কি বলা হচ্ছে, নিম্নে ট্রাইব্যুনালের শাস্তির বিধান আলোচনা করা হলো, অনুচ্ছেদ অনুসারে আলোচনা করছি। অনুচ্ছেদ 31, একজন অ্যাডভোকেটকে নির্ধারিত পদ্ধতিতে প্র্যাকটিস হতে বরখাস্ত করা যাবে। 31-এ বলছে প্র্যাকটিস হতে বরখাস্ত করা যাবে। 32-এ এসে বলছে পেশাগত বা অন্যান্য অসদাচরণ প্রমাণিত হলে অভিযুক্ত অ্যাডভোকেটকে তিরস্কার, প্র্যাকটিস হতে বরখাস্ত অথবা অপসারণ করা যাবে। এটা হচ্ছে 3টা শাস্তির কথা বলা হচ্ছে 32-এ। তাহলে শাস্তির মূল বিধান কিন্তু 32-এর মধ্যে আছে। ট্রাইব্যুনালের শাস্তির বিরুদ্ধে প্রতিকার, যে শাস্তি দেওয়া হবে অ্যাডভোকেটকে, অ্যাডভোকেটের এই যে শাস্তির বিরুদ্ধে প্রতিকারটা কি আছে, রিভিউ করতে পারবে। রিভিউ কোথায় আছে, 34-এর 8-এ। ট্রাইব্যুনালের প্রদত্ত আদেশ নিজ উদ্যোগে অথবা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে রিভিউয়ের মাধ্যমে কার্যকর পরিবর্তন বা প্রত্যাহার করতে পারে। তাহলে বার কাউন্সিল ট্রাইব্যুনাল নিজেই, নিজ উদ্যোগে বলতে সুমোটো হয়ে একটা সিদ্ধান্ত রিভিউ করতে পারে ট্রাইব্যুনাল নিজেই। সংক্ষুব্ধ ব্যক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে, মনে করেন যিনি আবেদন করলেন, আবেদন করে কোনো শাস্তি হলো না, তাহলে যিনি আবেদনকারী তিনি রিভিউ চাইতে পারেন। আর যদি আবেদন করে কোনো অ্যাডভোকেট শাস্তি পায়, তাহলে এই শাস্তিটা মওকুফের উদ্দেশ্যে বা শাস্তিটা মানি না এইটাকে সংক্ষুব্ধ হিসাবে চিন্তা করে ওই শাস্তিপ্রাপ্ত অ্যাডভোকেট কিন্তু রিভিউয়ের জন্য আবেদন করতে পারে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালেই। কারণ সিভিল ন্যাচারের একটা বিষয় রিভিউ, আর সিভিল মামলায় আমরা জানি রিভিউ যে আদালত ডিক্রি দেয় বা আদেশ দেয় সেই আদালতে রিভিউ করতে হয়। তো ট্রাইব্যুনালও কিন্তু একটা সিভিল ন্যাচারের কোর্ট, বা সরি সিভিল ন্যাচারের ট্রাইব্যুনাল বা প্রতিষ্ঠান, অতএব রিভিউ এখানে করা যাবে। আর যদি ক্রিমিনাল ন্যাচারের হতো হতো তাহলে কিন্তু রিভিউ এর কোনো বিধানই থাকতো না, কারণ ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কোনো রিভিউ নাই।
আপিলও করা যাবে। 1 নম্বর রিভিউ, 2 নম্বর আপিল। আপিল 36-এ বলা আছে, ট্রাইব্যুনালের প্রদত্ত আদেশ সম্পর্কে অবগতির আদেশ যেদিন জানতে পারলো সেদিন থেকে 90 দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। অর্থাৎ ট্রাইব্যুনাল বিচার করতে পারবে, রিভিউ করতে পারবে, কিন্তু আপিল আর নেওয়ার ক্ষমতা ট্রাইব্যুনালের নাই। বা বার কাউন্সিল আপিল ট্রাইব্যুনাল বলে কোনো ট্রাইব্যুনাল নাই। আমি আবার রিপিট করছি, বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল আছে, কিন্তু আপিল ট্রাইব্যুনাল বলে কোনো ট্রাইব্যুনাল নাই। যেহেতু আপিল ট্রাইব্যুনাল নাই, সেহেতু মহামান্য হাইকোর্ট বিভাগে আপনাকে আপিল করতে হবে। এটা হচ্ছে নিয়ম। তো এখানে হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগ বা কোনো বিচারপতির নামের আগে মহামান্য শব্দটা ব্যবহার করাটা খুবই লজিক্যাল, খুবই সুন্দর দেখায়। এটা ব্যবহার করা উচিত। লিখিত পরীক্ষায় অথবা ভাইভাতে বা বাস্তবে আপনারা মামলা ড্রাফটিং এর সময় অবশ্যই মহামান্য শব্দটা ব্যবহার করবেন। হাইকোর্ট, আপিল বিভাগ এবং কোনো বিচারপতির নামের আগে। আর যদি কোনো জেলা জজ বা লোয়ার কোর্টের কোনো বিচারকের নাম উল্লেখ করেন বা আহ, তার সম্পর্কে, কোর্ট সম্পর্কে যদি অ্যাড্রেস করতে চাই, তাহলে মহামান্য না বলে বলতে হবে মাননীয় বা সম্মানিত, অথবা বিজ্ঞ বললেও হবে। প্রতিটি আপিল মহামান্য আপিল বিভাগের ডিভিশন বেঞ্চে শুনানি হবে এবং মহামান্য হাইকোর্ট বিভাগের প্রদত্ত আদেশটি চূড়ান্ত হিসেবে গণ্য হবে। হাইকোর্ট বিভাগের পরে আর অন্য কোথাও আপিল বিভাগে যাওয়ার সুযোগ নাই। হাইকোর্ট বিভাগের যে রায়, এটাই হচ্ছে একেবারে এক্সক্লুসিভ এবং কনক্লুসিভ। এর বাইরে আর যাওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে ফাইনাল, চূড়ান্ত। তো এইটা হচ্ছে 2টা আমাদের টপিক ছিল আজকের আলোচনা বিষয়। নেক্সট আমরা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুয়েট বা পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা যে 42টা আছে, এটা আলোচনা করব। তো আজকের যে ক্লাস, এই ক্লাসে মোটামুটি অর্ধেকের মতো পড়লাম। নেক্সট ক্লাসে বাকি অর্ধেক পড়ব। তারপরে বার কাউন্সিল অর্ডার পুরোটা শেষ হবে 10 নম্বরের জন্য। আগামী শুক্রবার রাত 9:30টায় পরীক্ষা হবে। এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আজকের ক্লাসের উপরে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। লাইভ ক্লাসে করতে চাইলে এই মুহূর্তে করেন, আর লাইভ ক্লাসে না করতে চাইলে মেসেজ করার তো সুযোগ থাকছেই। যেমন পলি আপু মেসেজ করেছিলেন, ওনাকে আমি বলেছিলাম যে এভাবে একটু বোঝেন, উনি তাও বুঝতে পারেননি। পরবর্তীতে ওনাকে আবার আমি লাইভে বুঝিয়ে দিলাম। তো মেসেজ করলে সবচেয়ে ভালো হয়, আমি সংশ্লিষ্ট বিষয়টা গুছিয়ে নিয়ে আপনাকে ফিডব্যাক দিতে পারবো। মিলন ভাই, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। স্যার ওই যে উম, আইনজীবী হওয়ার যোগ্যতা 27-এ এখানে এই যে একটা অপশন আছে, যে 7 বছর যাবত যদি লোক মুক্তার। কেউ কোয়ার বা মুক্তার। মুক্তার হিসেবে হ্যাঁ কাজ করে তাহলে সে আইনজীবী হতে পারবে। এইটা কি রকম, এটা একটু বোঝান দিন একটু স্যার। এটা এটা আমি আপনার থেকে আগামীকালকে বুঝবো। আপনার যে সিনিয়র আছেন পিপি মহোদয়,